আমি ছিলাম একটি অন্ধকার ঘরে, যেখান থেকে আমি বুঝতেও পারতাম না বাইরে কি দিন না রাত। আমাকে বলা হতো না আমাকে কোথায় আটকে রাখা হয়েছে, আমাকে বলা হতো না আজকে কয় তারিখ। আমি যখন নামাজ পড়ার জন্য সময়টাও জানতে চাইতাম, সে সময়টা আমাকে বলা হতো না। আমার পিতার ফাঁসির মাত্র কয়েকদিন পূর্বে আমাকে উঠে নিয়ে গুম করা হয়। যখন এটা অন্ধকার ঘরে চোখ বাঁধা অবস্থায়, হাত করা পর অবস্থায় আমি পড়েছিলাম, তখন নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম যে বাংলাদেশে তো সংবিধান আছে। সংবিধানের বিধান হচ্ছে গ্রেফতারের 24 ঘন্টার ভিতরে আদালতে হাজির করতে হয়। হয়তো 24 ঘন্টার মধ্যেই আমার মুক্তি হবে এইখান থেকে। 24 ঘন্টা পেরিয়ে দিন হলো, দিন পেরিয়ে সপ্তাহ হলো, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর হয়ে গেল। কিন্তু সে অন্ধকার ঘর থেকে যখন আমি বেরোলাম না, তখন বুঝতে পারলাম একজন মানবাধিকার কর্মী হিসেবে যে গুমের বিরুদ্ধে আমি কথা বলছিলাম, আমার পিতার ফাঁসির কয়েকদিন পূর্বে আমি নিজেই সেই গুমের শিকার হয়ে পড়েছি। আমার পিতার ইচ্ছা ছিল ওনার জানাজা নামাজটা যেন আমি পড়াই। যারা আমাকে বন্দি করে রেখেছিল তাদেরকে আমি আকুতি মিনতি করে বলতাম যে মেনে নিলাম আমাকে এখান থেকে ছাড়বেন না, মেনে নিলাম পরিবারের সাথে যোগাযোগ করতে দিবেন না, কিন্তু সন্তান হিসেবে কি এতটুকু জানার অধিকার আমার নাই? যেই পিতাকে আমি ফাঁসির সামনে রেখে এসেছি, ওনার কি হলো? ওনার জানাজা নামাজটা কে পড়ালো? ওনার দাফনটা কোথায় হলো? আর ফাঁসির আগে পরিবারের সাথে শেষ সাক্ষাতে আমার শ্রদ্ধেয় পিতা আমার জন্য কি ওসিয়ত করে গেলেন, সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার আমার নাই? উত্তর রাষ্ট্র উপরের নির্দেশ, কিছুই বলা যাবে না। আমি ধরেই নিয়েছিলাম সে অন্ধকার ঘরেই আমার মৃত্যু হচ্ছে। যখনই রাত হতো তখন চিন্তা করতাম হয়তো আজকে রাতে ওরা আমাকে হত্যা করতে পারে, হয়তো আমাকে তওবা করার সময়টুকু তারা দেবে না। এই জন্য যখনই রাত হতো তখনই তওবা করে তৈরি থাকতাম এবং আল্লাহকে বলতাম আমি তওবা অবস্থায় আছি, যদি আমাকে আজকে রাতে ওরা হত্যা করে, এই তওবার বদলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। যে রাতে তারা আমাকে টেনে হিচ্ছে সেই ঘর থেকে বের করছিল, আমি মনে করেছিলাম যে আমাকে হত্যা করা হচ্ছে। আমি সূরা ইয়াসিন পড়া শুরু করলাম যাতে মৃত্যুটা সহজ হয়, কিন্তু পরে জানতে পারলাম আমাদের দামাল ছেলেরা, আমাদের বাচ্চা ছেলে মেয়েরা জীবন দিয়ে বাংলাদেশের মাটি থেকে ফ্যাসিবাদকে বিতাড়িত করে দিয়েছেন। এই জন্য আমি ফিরে আসছি আপনাদের কাছে। সম্মানিত উপস্থিতি, আমাদের বাচ্চারা, আমাদের বাবা মারা জীবনের ঝুঁকি নিয়ে 5ই আগস্ট যখন মাঠে নেমে পড়েছিল, তারা জানতো না আজকেই তাদের বিজয় হচ্ছে। তারা মোবাইল লক স্ক্রিনে তাদের নাম, ঠিকানা, ব্লাড গ্রুপ দেখে এই জন্য নেমেছিল যে হয় দাবি আদায় হবে, নাহলে তারা মৃত্যুবরণ করবে। যখন তারা সব দিয়ে নেমে পড়েছিল, আল্লাহর সাহায্য আসমান থেকে নেমে এসছে। সম্মানিত ভাইয়ের আমার, এতগুলো মায়ের বুক খালি হয়ে, এতগুলো বাচ্চা ছেলে মেয়ের চোখ হারানো, হাত হারানো, পা হারানোর বিনিময়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, তা শুধুমাত্র একটি ভোটের জন্য নয়, তারা চেয়েছে একটি নতুন বাংলাদেশ। বাংলাদেশ মানুষ হাঁপিয়ে উঠেছে পুরনো রাজনীতিতে, তারা হাঁপিয়ে উঠেছে পেশি শক্তির প্রভাব, তারা হাঁপিয়ে উঠেছে কালো টাকার প্রভাবে, তারা হাঁপিয়ে উঠেছে দুর্বৃত্তদের রাজনৈতিক ক্ষমতায়নে। তারা দেখতে চায় নতুন নেতৃত্ব। তারা স্বপ্ন দেখে এমন একটি বাংলাদেশের যেখানে এমন কিছু লোক দেশ নেতৃত্ব দেবে যাদেরকে অন্তত আর যাই হোক টাকা দিয়ে কেউ কিনতে পারবে না। সেই নেতৃত্ব ইনশাআল্লাহ বাংলাদেশকে উপহার দেবে 10 দলের পক্ষ থেকে তাদের নেতা হিসেবে আমাদের সবার প্রাণপ্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান ইনশাআল্লাহ। উনি যখন হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লেন, সবাই তাকে বললো যে আপনার বিদেশে চলে যান চিকিৎসার জন্য। উনি বলেছিলেন যে যেখানে আমার দেশের অধিকাংশ মানুষ দেশের বাইরে যাওয়ার চিকিৎসা তারা যেতে পারে না, সেখানে তাদের প্রতিনিধি হয়ে আমি কিভাবে দেশের বাইরে যাই। উনি জীবনের ঝুঁকি নিয়ে হলেও বাংলাদেশে চিকিৎসা করিয়েছেন। ভাইয়ের আমার, এরকমই নেতা আমরা চাই। তারা সবসময় সর্বাবস্থায় দেশের সামনে থাকবে, তারা নির্ভয় বলবে হয় মাতৃভূমি না হয় মৃত্যু ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, ফ্যাসিবাদের কিছু মাথা পালিয়েছে শুধু, কিন্তু প্রশাসনের রান্ধে রান্ধে এখনো ফ্যাসিবাদের অঙ্গ প্রত্যঙ্গ ঘাপটি মেরে বসে আছে। দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ বারবার দেখিয়েছে, যখন ছাত্র জনতা মাঠে নেমে আসে তখন পর্বত সমান শক্তিও বিলীন হয়ে যায়। যতই ষড়যন্ত্র করুক,
যত অশুভ শক্তি চক্রান্ত, ইনশাআল্লাহ 12 তারিখ বাংলাদেশের মানুষ আরো একবার রাস্তায় নেমে এসে জনগণের বিজয় নিশ্চিত করবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, যেভাবে 5 আগস্ট আমরা সবাই মাঠে নেমে এসেছিলাম, যেভাবে আপনাদের সন্তানেরা মাঠে নেমে এসেছিল, যেভাবে পিতা মাতারা সকল কিছু ছেড়ে মাঠে নেমে এসেছিল, সময় এসছে আরো একবার সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে নতুন বাংলাদেশের জন্য আরো একবার রাস্তায় নেমে পড়ার। সেই রাস্তায় নেমে আসার দিন হচ্ছে 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি সবাই রাস্তায় থাকবো এবং এক কথায় বলবো, হয় মাতৃভূমি না হয় মৃত্যু। জনগণের বিজয় নিশ্চিত করে, হ্যাঁ ভোটের বিজয় নিশ্চিত করে নতুন বাংলাদেশের সূচনা করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। দেখা হবে 12 তারিখ রাজপথে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।